দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী আপনাদের সাথে আছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আমাদের ধারণা গ্রামের মানুষ মৌলিক চাহিদাগুলো কি সেটা সম্পর্কে এখনও সেভাবে করে অবগত নয়। চিকিৎসা যে একটি মৌলিক চাহিদা এবং এই মৌলিক চাহিদা গ্রামীণ জনগোষ্ঠীর অধিকার সেটা জানে না হয়তো অনেকেই। মানসিক স্বাস্থ্য তো অনেক পরের কথা। আমাদের শরীর খারাপ হলে যে ডাক্তারের কাছে যেতে হয়, ঔষধ খেতে হয়, ঠিক তেমনি মনের কিছু হলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হয়, মনের চিকিৎসা করাতে হয়, মনের যত্ন নিতে হয়। অনেকে হয়তো বলবেন মনের আবার অসুখ হয় নাকি। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। স্টুডিওতে আমাদের সাথে আছেন ডক্টর সাবরিনা হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আপু, কেমন আছেন আপনি? স্বাগত আপনাকে। ভালো আছি সাবরিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ আপু। আপনি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আসলে কভার করছেন এবং নারায়ণগঞ্জ এটা কিন্তু ঢাকার খুবই কাছে এবং খুবই বড় একটা এরিয়া জুড়ে আছে। তো আমি যদি একটু বলি যে স্বাস্থ্য কেবল কিন্তু শারীরিক স্বাস্থ্য নয়, শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্যতা এবং আধ্যাত্মিক সুস্থতা, এই তিনটা বিষয়কেই সামগ্রিকভাবে আমরা সুস্থতা বলি। গ্রামীণ জনগোষ্ঠীর কাছে এই কনসেপ্টটা আসলে কতটুকু ক্লিয়ার বা পরিষ্কার, বা তারা আসলে এটা অবগত কিনা? তার প্রশ্নটা আসলে খুবই সমসাময়িক একটা প্রশ্ন, যে আমাদের আসলে এখন গ্রামীণ জনগণের মধ্যে মানসিক সমস্যার অবস্থাটা কীরকম। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা 16 কোটির দেশে আমাদের মানসিক সমস্যা ঠিক কত % মানুষের আছে, আর রিসেন্ট জরিপে দেখা গেছে যে প্রায় 2.5 কোটি মানুষ কোনো রকম ছোট বা বড় মানসিক সমস্যায় ভুগছে। সেক্ষেত্রে আমাদের জনগণের অ্যারাউন্ড আপনার 74 থেকে 76% মানুষ কিন্তু গ্রামে থাকে। তার মানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ গ্রামে রয়েছে এবং তারা এই মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তার মধ্যে যদি আমি আরও বলি যে মহিলাদের মধ্যে কিন্তু এই মানসিক সমস্যাটা বেশি দেখা যায়। আমরা যখন আমাদের উপজেলা লেভেলে রোগী ডিল করি, আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মহিলারা আসে বিভিন্ন সময়ে মানসিক সমস্যা নিয়ে, এবং তাদেরকে আমরা কাউন্সেলিং করি। আমরা যতটুকু পারি কাউন্সেলিং করি। আমাদের যারা ডক্টর রয়েছে তাদের মাধ্যমে করি। বিভিন্ন MBBS ডক্টরও আমাদের ওখানে পোস্টেড থাকে, যারা আসলে বিভিন্ন সময় ট্রেনিং প্রাপ্ত, কিন্তু তারপরও ওই জিনিসগুলো যথেষ্ট না। কারণ সমস্যা যে শুধুমাত্র একবার কাউন্সেলিং নেওয়ার পরেই ঠিক হয়ে যাবে বা একটা ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে তা কিন্তু না। আপনি জানেন যে মানসিক সমস্যাটা কিন্তু একটি লেন্দি প্রসেস, একটি লেন্দি প্রসেস। এবং যখন কাউকে আমরা বলি যে মা আপনার মানসিক সমস্যা হয়েছে, আপনার কিন্তু মা চিকিৎসা নিতে হবে বা আপনার চিকিৎসার জন্য জেলা শহর বা ঢাকায় যেতে হবে, তখনই কেন যেন আমাদের রোগীগুলো পিছিয়ে যায়। এটা কি অসচেতনতা, বা আমরা সেই সচেতনতার জায়গায় এখন পৌঁছতে পারিনি, এই বিষয়টা কি বলবেন নাকি, বা আমাদের হয়তো দক্ষ জনশক্তির ঘাটতি আছে সেই জায়গা থেকে? আমি বলবো দুটো ব্যাপারই ম্যাটার করে। যদি আমি পেশেন্টের দিক থেকে চিন্তা করি, যে একজন পেশেন্ট যখন মানসিক সমস্যার কথা বলে, ধরুন একজন মা কিছুদিন আগে মা হয়েছে, সে বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমার ভয় লাগে, আমার কেন যেন মনে হয় আমি মারা যাব, সে বাচ্চাটা ঠিক মতো কেয়ার নিতে পারছে না। সেটা নিয়ে যখন ধরেন একজন মা আসে, তাকে কিন্তু আমি দেখি তার সাথে পরিবারের যে মানুষগুলো আসে তারা কিন্তু সে ব্যাপারগুলোকে এত ইজিলি অ্যাকসেপ্ট করে না, এবং মানসিক সমস্যা হিসেবে তো তারা এটাকে কাউন্টই করে না। তারা মনে করে হয়তোবা মেয়েটা বিভিন্ন বাহানা করছে বা কাজের জন্য এরকম করছে। কিন্তু এটা যেমন আপনি জানেন যে পোস্টপার্টাম একটা ব্যাপার থাকে, ডিপ্রেশন থাকে, এটা কিন্তু অনেক সিভিয়ার ব্যাপার। একদমই অনেক এভিডেন্স আছে যে এরকম একটা পোস্টপার্টাম কেসে একজন মা কিন্তু তার বাচ্চাকে মেরেও ফেলতে পারে এবং মা সুইসাইডও করে ফেলতে পারে। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষ বা তাদের পরিবারের মানুষরা জানে না। সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাওয়ারনেস কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই মানসিক সমস্যাগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, মানসিক সমস্যার যদি প্রতিকার চাই, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বা জনসচেতনতার কোনো বিকল্প নেই, এবং এটি নিয়ে আমাদের কাজ করতে হবে। একদমই। আর দক্ষ জনবলের কথা যেটা আপনি বলছেন, সেটা যদি আমি বলি,
আপনি জানেন যে লাস্ট 2015-তে একটা জরিপ হয়েছিল। তারপরে ওই জরিপে দেখা গিয়েছিল যে বাংলাদেশে প্রায় মনোরোগ বিশেষজ্ঞর সংখ্যা অ্যারাউন্ড 550 জন, এবং মনোরোগ বিজ্ঞানী তাদের সংখ্যাও এরকমই 2000 প্লাস বা এরকম 2000 হবে, plus বা হ্যাঁ। এরকম। একটা 18 কোটি বা 16 কোটি 16 কোটি বা 17 18 কোটি, হ্যাঁ। কোটি দেশের মানুষের জন্য এই পরিমাণে মনোরোগ বিশেষজ্ঞ, আপনি নিজেই বুঝতে পারছেন আপু যে এটা আমাদের কত বড় একদমই ল্যাকিংস। এবং আমরা যদি মেন্টাল হেলথ গ্যাপের যেই একটা সার্ভে এসেছে WHO, সেখানে কিন্তু আমরা দেখছি 92 থেকে 94% কিন্তু মেন্টাল হেলথ গ্যাপ রয়েছে, যে মানুষ এটা সুবিধাটা আসলে নেয় না বা পায় না এই বিষয়টা। আপু, এই ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে আসলে গ্রামে যারা বসবাস করে তারা তো অধিকাংশই আসলে দারিদ্র্য সীমার অনেক নিচে বসবাস করে, এবং মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসার বিষয়টা আমরা কিন্তু বেশিরভাগই মনে করি যে এটা খুব ব্যয়বহুল চিকিৎসা, এবং যেহেতু একটা লং টার্ম প্রসেস, স্বাভাবিকভাবেই তো আমি অ্যান্টিবায়োটিক খেয়েই এটা সঙ্গে সঙ্গে সুফলটা পাচ্ছি না। তো এই জায়গাটাতে আসলে কিন্তু মানুষ সামনে আসতেই খুব একটা ভয় পায়, বা সেই জায়গাটা থেকে অ্যাওয়ারনেস এখনো তৈরি হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষেত্রে কি কর্মপরিকল্পনা বা কোনো কিছু আসলে নেওয়া যায় কিনা, বা এখনো আছে কিনা এক্সিস্টিং? স্বাস্থ্য খাতটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এবং স্বাস্থ্য খাতে আমাদের অনেক অভাব আছে, ল্যাকিং আছে। যখনই যে সরকার আসে না কেন, প্রত্যেক সরকারই কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার চেষ্টা করে, কিন্তু আমি যদি লাস্ট স্বাস্থ্য বাজেটটা দেখি, সেই বাজেটের মাত্র আসলে 0.44% আমাদের মেন্টাল হেলথের জন্য বরাদ্দ ছিল, যেটি কিন্তু খুব কম। তো সেক্ষেত্রে আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাই, বা উপজেলা লেভেলগুলোকে আপনি যদি আধুনিকায়ন করতে চান, এই ব্যাপারে এনরিচ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জনবল দিতে হবে। জনবল দেওয়ার জন্য কি করতে হবে? আপনার জনবল তৈরি করতে হবে। আপনার মানসিক হাসপাতাল যেগুলো আছে, ডিগ্রি নেওয়ার যে হাসপাতালগুলো আছে বা মেডিকেল কলেজগুলো আছে, সেখানে ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করতে হবে, ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং প্রাথমিক জায়গাতে যদি অ্যাড্রেস করা যায়, যেমন পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু অনেকটুকুই অবশ্যই মডেলটাকে ইউজ করা হচ্ছে। আমরা যেমন উপজেলা লেভেলে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা জায়গায় কিছু কাজ করার সুযোগ পাই, সেটি হলো আমাদের অ্যাডোলেসেন্ট কর্নার আছে। আচ্ছা, অ্যাডোলেসেন্ট কর্নারটা আপনি জানেন, এটি কিন্তু খুব ভালো একটা জায়গা মেন্টাল হেলথ নিয়ে কাজ করার জন্য, কারণ মেন্টাল হেলথের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিশু থেকে যখন কিশোর কিশোরীর দিকে ছেলেমেয়েরা আগাতে থাকে, তখনই কিন্তু আস্তে আস্তে সমস্যাগুলো তৈরি হয়, এবং তখন থেকে যদি আপনি তাদের নারিশ করতে পারেন, তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারেন, তাদেরকে প্রয়োজনীয় ওষুধ বা থেরাপি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদের ওই সমস্যাগুলো থেকে তারা কিন্তু ইজিলি বের হয়ে আসতে পারবে। তো ওইটা একটা সুযোগ। আমরা জাতীয় স্বাস্থ্য নীতির বিষয়গুলো নিয়ে আসবো, তবে তার আগে একটা বিষয় জানতে চাই, যেটা দর্শকদের অনেক প্রশ্ন থাকে, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিকিৎসা সেবাটা দেওয়া হয়, সেটা কি সম্পূর্ণ সেটার খরচটা কি সরকার বহন করে, নাকি এখানে নিজের থেকেও আরো কিছু ইনক্লুড করা হয়, বা বর্তমান চিত্রটা আসলে কেমন? উপজেলা হেলথ কমপ্লেক্সে সরকারের পক্ষ থেকে অনেক রকম ওষুধ দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে আসলে মেন্টাল হেলথ রিলেটেড যে ওষুধগুলো আছে, সেগুলো তো আসলে খুব সেন্সিটিভ রোগের জন্য আপনি জানেন, সেগুলো আসলে ওগুলোর বরাদ্দটা এই মুহূর্তে নেই, কারণ আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে তো মনোরোগ বিশেষজ্ঞর পোস্টিংও নেই। যখন পোস্টিং থাকে না, তখন ওষুধগুলো যদি প্রপার ইউজ না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওষুধগুলো নষ্ট হয়ে যায় বা ফেরত যায়। তো এই মুহূর্তে নেই, হয়তোবা ভবিষ্যতে যখন আমরা লোকবল পাবো, জনবল পাবো, তখন হয়তোবা ওই ক্ষেত্রে ওই রকম ওষুধগুলো আসবে, এবং সরকারি হাসপাতাল থেকে যে ওষুধগুলো দেওয়া হয়, সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। অবশ্যই, এবং সীমাবদ্ধতা থাকবে, এর মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হবে, এবং এগুলো রিমুভ করতেও আসলে আমাদেরকে অনেক কর্মপরিকল্পনা হাতে নিতে হবে। যদি একটু আপু বলি, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা যে কোনো সরকারি হাসপাতালের ক্ষেত্রে কিন্তু রোগীদের একটা মনের মধ্যে একটা আক্ষেপ থাকে, বা হয়তো বা আমাকে চিকিৎসক ভালোভাবে অ্যাড্রেস করছেন কিনা, বা ভালোভাবে চিকিৎসাটা প্রয়োগ মানে আমাকে দিচ্ছেন কিনা সেবাটা সেভাবে করে। তো সেই জায়গা থেকে হয়তো অনেকের অনেক মনের মধ্যে ঘাটতি থাকে সেই বিষয়গুলো, সেটা নিয়ে যদি একটু আমাকে বলেন। না, আসলেও সত্যি কথা, আমি নিজেও অনেক বছর ধরে উপজেলায় কাজ করছি। প্রথমেও করেছি আমার সরকারি চাকরির শুরু ভোলা দিয়ে, আপনি জানেন ভোলা প্রচণ্ড প্রত্যন্ত অঞ্চল, এবং ওখানে আমি কাজ করেছি। আসলে ব্যাপারগুলো কি হয় আপু, ব্যাপারগুলো আপনি জানেন যে আমাদের রোগী ভার্সেস ডক্টর বা চিকিৎসকের যদি রেশিওটা আমরা দেখি, আমাদের
চিকিৎসকের তুলনায় কিন্তু রোগী অনেক বেশি। আমি যদি আমার হেলথ কমপ্লেক্সের কথা বলি, আমার হেলথ কমপ্লেক্সের ধরেন যে কনসালটেন্ট এবং ডক্টর মিলিয়ে যদি 12 জন ডক্টর থাকে, সেক্ষেত্রে আমার প্রত্যেক দিন রোগী হয় 600 থেকে 700। রেশিওটা কিন্তু আসলে আমরা ধরেন বাংলাদেশে চিন্তা করতে পারছি, বাইরে চিন্তাও করতে পারবো না। সেক্ষেত্রে রোগীদের কথা অবশ্যই শোনা হয়, কিন্তু হয় কি একটা প্রাইভেট চেম্বারে আপনি যখন যাবেন একটা রোগীর সাথে, আসলে আমরা একটা রোগীকে যখন হাফ এন আওয়ার সময় দিয়ে দেখতে পারি, হয়তোবা সেই সময়টুকু আমরা এই ক্ষেত্রে দিতে পারি না। আর এটাও সত্যি কথা যে আসলে আমাদের গ্রাম অঞ্চলে যখন কোনো পেশেন্ট আসে তারা কথা বলতে চায়, তারা চায় আমরা একটু কথা বলি, আমরা একটু শুনি। তো আসলে কথাগুলো শোনা অবশ্যই শুনতে পারলে ভালো, কিন্তু সেই মুহূর্তে আসলে ওনারা যখন অনেকক্ষণ ধরে কথা বলতে চায় সেটা আসলে শোনার সুযোগ থাকে না। দেখা যায় পরবর্তী পেশেন্টটা রাশ করছে বা আমাদের প্রত্যেকটা পেশেন্টও দেখে শেষ করতে হবে। আসলে মানুষের কমপ্লেন থাকেই, থাকবেই, সব জায়গায় থাকে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই যে আমাদের পক্ষ থেকে কতটুকু আমরা তাদের দিতে পারবো, আমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টাই আমরা করি। একদম, এবং চিকিৎসকদের তো আসলে মূল মন্ত্রই থাকে এটা যে সেবা দেওয়ার জায়গা, এবং সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এবং যেটা নিয়ে আসলে আমরাও বলি যে চিকিৎসকরাও কিন্তু অনেক ক্ষেত্রে আসলে বঞ্চিত, তাই না? যে সেই যে একটা জায়গায় গিয়ে যে তারা চিকিৎসা সেবাটা দিচ্ছেন, তাকেও আসলে কতটুকু আমরা সাপোর্টটা দিতে পারছি কিনা আদৌ সরকারি জায়গা থেকে বা সেই জায়গা থেকে। তো এইটার কিন্তু ভাইস ভার্সা, স্বাভাবিকভাবে আমি যদি একটা ভালো কিছু পাই, আমিও আমার সার্ভিসটাও অবশ্যই বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করছি এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ অবশ্যই অবগত আছেন এবং সেটা নিয়ে কাজ হবে। আপু, জাতীয় স্বাস্থ্যনীতি 2011 এর মূল লক্ষ্যের দিকে যদি আমরা দেখি, যে মানসিক স্বাস্থ্যকে আলাদাভাবে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তিকরণ করা হয়নি। তো কিন্তু বাস্তবিক অর্থে পরিপূর্ণ সুস্থতার ক্ষেত্রে আবার মানসিক সুস্থতাকে কিন্তু গুরুত্ব না দেওয়ার কিছুই নাই, কোনো সুযোগ নাই আসলে। তো সেক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্যনীতির যে মূল নীতি বা কর্মপরিকল্পনা আরও ঢেলে সাজানোর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই। আপনি যে স্বাস্থ্যনীতিটার কথা বললেন 2011-তে, এই নীতিটা আমি দেখলাম যে মূল নীতিতে মনে হয় 3 নম্বর নীতিতে একটু বলা হয়েছে যে মানসিক প্রতিবন্ধীদের নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে, কিন্তু আসলে সেটা এনাফ না। এখন আরেকটা ব্যাপার হলো কি, 2011-র সিচুয়েশন আর 2024 হিউজ ডিফারেন্স। মানুষের মনের অবস্থা খুবই, আমরা একটা বড় প্যান্ডেমিক পার করে এসেছি, করোনার। আমি যদি শুধু করোনার কথাই চিন্তা করি, তারপরে মানুষের মানসিক যে মানে চেঞ্জটা হয়েছে, মানুষ যে পরিমাণে ডিপ্রেশনে চলে গেছে, সেটার জন্য কিন্তু আমাদের নতুন করে এই নীতি নিয়ে কাজ করতে হবে। এবং এখন আসলে সময় যারা পলিসি লেভেলে আছে, আমরা থেকে শুরু করে আরও উপরে আমাদের স্যাররা আছেন, আমাদের সরকার আছে, এবং এখন এটা হাই টাইম যে আমরা এই মূলনীতিটাকে নিয়ে কাজ করব, আমরা মূলনীতির সংশোধনের ব্যবস্থা করব, কারণ আমাদের আসলে অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। একদম পুরো স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটাতে ঢেলে সাজানোর একটা বিষয় সাজাতে হবে রয়েছে। আপু, আমি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে দারিদ্র্য, তারপর কিশোরীদের ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় শিক্ষার অভাব, বা তাদের এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে ক্রাইসিসগুলো হয় মেন্টাল হেলথের, সেই বিষয়গুলোতে অ্যাওয়ারনেস না থাকা সহ, এবং তরুণদের মধ্যে ভবিষ্যৎ গড়া নিয়ে অনেক ধরনের মানসিক চাপ আমরা দেখতে পাই। এই যে এমন অনেক বিষয় আছে যা স্বাস্থ্যের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, এই বিষয়ে কিভাবে কাজ হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে কিভাবে কাজ করা যায়? বর্তমানে আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে এনসিডিসি একটা অপারেশনাল প্ল্যান আছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করে। সেখানে একটা অংশ আছে যারা মানসিক হেলথ নিয়ে কাজ করে, কিন্তু যেটা আসলে প্রয়োজন, যেটা আমরা একটু আগেও বললাম, যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আসলে আমাদের মানসিক সমস্যা নিয়ে একটা আলাদা ইউনিট দরকার, যে ইউনিট নিয়ে আমরা আরও ভাস্ট আকারে কাজ করতে পারবো। আর যেটা বললেন যে আসলে আমাদের কিশোর কিশোরী, তাদের মধ্যে না অনেক রকম সমস্যা থাকে। আমি যদি একটা উদাহরণ দেই, যে আমি যখন ভোলায় চাকরি করি, তখন আমারই একজন স্টাফ, আমি বসে আছি অফিস করছি, তো হঠাৎ করে খবর আসলো যে আমার সদর হাসপাতালে যে একটি 16 বছরের মেয়ে আত্মহত্যা করেছে। তো আমি সাথে সাথে গিয়ে দেখলাম আমাদেরই স্টাফের মেয়ে, এবং কি ঘটেছিল তার আগামী দিন পরীক্ষা ছিল,
তার মা তাকে বলেছে তুমি এখন টিভি দেখো না, তুমি আজকে পড়তে যাও, এখন তোমার টিভি দেখলে চলবে না। মা এসে টিভিটা বন্ধ করে দিয়েছে এবং টিভিটা বন্ধ করে দেওয়ার পরে মেয়েটা আত্মহত্যা করলো। আপনি কি চিন্তা করতে পারেন যে একটা বাচ্চার মানসিক হেলথ কোন পর্যায়ে গিয়েছে যে মা তাকে টিভি দেখতে না করলো, এর জন্য সে আত্মহত্যা করলো। মানসিক চাপটা ওই সময় ম্যানেজ করতে পারেনি। এবং আমি আরো বলবো যে সেই মাটি কিন্তু কোনো অশিক্ষিত মা না, সে একজন স্বাস্থ্যকর্মী এবং তার বাবা ব্যাংকে চাকরি করে এবং সে যথেষ্ট এডুকেটেড মা। সে তার মেয়েটাকে যথেষ্ট ভালো মতো করে একটা ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো পরিবেশ দিচ্ছে, কিন্তু তার মানে কোথাও না কোথাও একটা অভাব রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে। আমরা এই বিষয়ে আপু আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। আমাদের সাথে আছেন ডক্টর সাবরিনা হক। আপু, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চা কিন্তু সে কিন্তু নিজের মেন্টাল হেলথ ক্রাইসিস মোমেন্টটা কিন্তু আসলে ম্যানেজটা করতে পারলো না এবং দুজনেই বলছেন প্যারেন্টসরা কিন্তু আসলে শিক্ষিত। তার মানে আমাদের আসলে ঘাটতিটা কোথায়? আসলে ঘাটতিটা আমি যদি চিন্তা করি, মানে আগের যুগের সাথে কিন্তু এখনকার যুগের অনেক ডিফারেন্স। আমি যদি মনে করি আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমরা যখন বড় হয়েছি আমরা একটি যৌথ পরিবারে কিন্তু বড় হয়েছি। যৌথ পরিবার না হলেও আপনি দেখবেন যে আমাদের পাশের বাসাটায় কে থাকে, আমাদের নিচের তলায় কে থাকে আমরা কিন্তু জানি। এবং বাচ্চারা যখন ছোট থেকে বড় হয় অন্যান্য এলাকার বাচ্চাদের সাথে খেলতে যেত, বিকালে ছাদে যেত, মাঠে খেলতো, তারা কিন্তু খুবই সুন্দর পরিবেশে বড় হতো এবং তারা কথা বলতো, দে স্পোক, মানে তাদের কথা বলার অনেক সুযোগ ছিল। এবং মানসিক সমস্যা কিন্তু সব সমস্যা এক না, কিন্তু মানসিক সমস্যার বেশিরভাগ কারণে কিন্তু আপনি জানেন যে কথা বলতে না পারা। যেটা হচ্ছে বিগত দিনগুলা থেকে যেটা শুরু হয়েছে যে আমরা আসলে খুবই ঘরকুনো হয়ে যাচ্ছি, গুটিয়ে নিচ্ছি। এবং মোবাইল ফোনের ভূমিকা তো অবশ্যই আছে, বলবো মুঠো ফোনের ভূমিকা, যে বাবা মারাও কাজ থেকে এসে কাজের পরে দেখা যায় মোবাইলটা হাতে নিয়ে বসে এবং বাচ্চারাও মোবাইলটা নিয়ে বসে এবং বাচ্চাদের কথা বলার টেন্ডেন্সিটা কিন্তু কমে গেছে। আপনি যখন কথা বলবেন না, আপনার দাদি নানি চাচা চাচি খালা খালুর মধ্যে একটা বাচ্চা যেভাবে বড় হয় তারা কিন্তু এখন সেভাবে বড় হচ্ছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে ওরা কথা না বলতে বলতে ওদের ভিতরে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চলে আসে এবং ওদের আপনি দেখবেন যে এই জেনারেশনই তো আসলে বড় হবে একদিন। তারা দেখবেন বেশিরভাগ সময় দরজা আটকিয়ে রাখে ঘরের, কথা বলতে চায় না। স্কুল থেকে এসে ঘরের ভিতর ঢুকে যাবে, এক ফোনের ভিতর ঢুকে থাকে। ফোনের ভিতর আমরা যে বড় মানুষ, ধরেন আমরাও বেশিক্ষণ কিন্তু মোবাইল দেখলে দেখবেন আমাদের ভালো লাগছে না, আমাদের মাথা ব্যথা করছে, আমাদের চোখ ব্যথা করছে, কিন্তু বাচ্চারা এটাকেই এন্টারটেইনমেন্টের একটা জায়গা তৈরি করে ফেলছে। এবং আরেকটা ব্যাপার হয়েছে যে আগের দিনগুলোতে যেটা ছিল, আমাদের কিন্তু আসলে অভাব ছিল মানে ধরেন একটা ঈদ আসবে, আমরা জানতাম যে মা বাবা আমাকে ঈদের দিন ঈদের সময় একটা ড্রেস কিনে দিবে, আচ্ছা, বা ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে আমাকে বাবা একটা কলম কিনে দিবে বা একটা ডেস্ক সেট কিনে দিবে বা একটা সিডি প্লেয়ার কিনে দিবে। আমাদের কিন্তু সারা বছর ওই আনন্দটার দিকে আমরা তাকিয়ে থাকতাম যে কবে আসবে এই মুহূর্তগুলো, ঈদ কবে আসবে, পূজা কবে আসবে বা এরকম অকেশনগুলো কবে আসবে। কিন্তু এখনকার বাচ্চারা দেখেন, ইভেন গ্রামে গঞ্জে আমি দেখেছি, চাইলেই পেয়ে যায়, মানে এটা লাগবে এটা পেয়ে গেলাম। দাম ব্যাপার না, কম দামের মধ্যেই ধরেন দিয়ে দিল বাবা মা, চিপস লাগবে এখনই পাবা, জামা লাগবে এখনই পাবা, বেলুন লাগবে এখনই পাবা। ওদের মধ্যে কিন্তু না পাওয়ার আক্ষেপটা আসলে নেই। এই যে পেতে পেতে ওরা কিন্তু আনন্দটা ভুলে গেছে। রিওয়ার্ড সিস্টেমটাকে কিন্তু আমরা আসলে ম্যানিপুলেট করে ফেললাম। হ্যাঁ, আপনি দেখবেন আপনার যদি আনন্দটা না থাকে, আপনার তো আনন্দ পেতে হবে। ওরা না আজকাল কিছুতে আনন্দ পায় না, আনন্দটাকে আমাদের বের করে আনতে হবে। সেই রেস্টটাও কিন্তু ধরে রাখতে পারে না যে আমি পেলাম, তারপর যে সেটার রেস্ট থাকে, সেই রেস্টটাও তারা ধরে রাখতে পারে না। আগে আমরা ঈদের জামা পেলে কিন্তু আমরা সবাইকে দেখাতাম যে খুশি থাকতাম, একটা আনন্দ। আপনি দেখবেন এখন 10টা বাচ্চা একসাথে বসলে আমরা কি করতাম, আমরা বাচ্চারা আগে 10টা বাচ্চা একসাথে বসলে আসো নাম দেশ ফুল ফল খেলি, তোমার নাম কি আমার নাম কি। এখন বাচ্চারা কথা বলে না, মানে
এরকম একটা জেনারেশন যদি তৈরি হতে থাকে তাহলে আসলে দেখবেন কি সব পাবো আমরা সাকসেসফুল হব, আমরা অনেক উপরে উঠব, কিন্তু না আনন্দটা কমতে থাকবে। জাপানে কি হয়েছে, আত্মহত্যা মানুষ বেশি করে, তারা কিন্তু সব দিক থেকে উন্নত, একদমই। কিন্তু তাদের কোথাও যেন আনন্দটা নেই, বা এই আনন্দের অভাবে আস্তে আস্তে মানুষ মানসিক সমস্যার দিকে যায় এবং তার শৈশবটাকেও এত সুন্দর করে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আত্মহত্যা কিন্তু ঠেকাতে পারছে না, কারণ কোথাও গিয়ে তাদের কোনো সমস্যা তো ঘাটতি রয়েছে। আপু, এই ক্ষেত্রে যদি একটু রিলেট করতে চাই, যে মানুষের মাঝে কিন্তু এখন চাহিদার কোনো শেষ নাই, মানে চাহিদার যে লাগাম যে কোথায় টানতে হবে এটা হয়তো আমরা ভুলে গেছি। কারো হয়তো একটা বাড়ি আছে, তারপর সে দুটো বাড়ি, তিনটে বাড়ি, এত কোটি টাকা, 400-500 কোটি টাকা, তাই না? তো একটা মানুষের আসলে বাঁচতে, একদম হ্যাপিনেস নিয়ে বাঁচতে আসলে কতটুকু লাগে, সেই জিনিসটা আসলে আমরা হয়তো নিজে কখনো আস্ক করি না। তো সেটা নিয়ে কি বলবেন, এটা কি কোনো মানসিক রোগ কিনা? মানসিক রোগ তো বটেই। এখন ধরেন কতটুকু লাগে, তাই না? একটা রিকশাওয়ালাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার ভালো মতো বাঁচতে কতটুকু লাগে, সে বলবে বাবা আমি 3 বেলা যদি খেতে পারি, আমি যদি একটা থাকার জায়গা পাই বাবা, তাহলে আমি হ্যাপি, আমি বাচ্চাগুলোকে যদি একটু পড়াতে পারি। আবার একটা মিডল ক্লাস ফ্যামিলিকে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে বলবে আমার একটা যদি গাড়ি থাকে, যে আমি আমার বাচ্চাগুলোকে সিকিউরিটি দিতে পারি, যে রাস্তাঘাটে তারা বিপদে না পড়ে, আমার যদি একটা ফ্ল্যাট থাকে শেষ বয়সে গিয়ে, আমি যদি সৎভাবে ভালো মতো করে খেয়ে পড়ে বাঁচতে পারি, বাবা আমি তাতেই হ্যাপি। আবার কারো কারো চাহিদা 400-500 কোটি টাকাও হতে পারে, এবং এখন এই চাহিদার শেষ নাই। কেউ ধরেন স্যামসাং একটা 20,000 টাকার মোবাইলেও হ্যাপি, কেউ আইফোন 2.5 লাখ টাকার ফোনেও হ্যাপি হচ্ছে না, তার নেক্সট বছরে আবার আরেকটা ফোন কিনতে হচ্ছে। সো আসলে এই ব্যাপারটা খুবই আপেক্ষিক, কিন্তু তারপর আমাদের বুঝতে হবে যে সুস্থ থাকার জন্য, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমাদের চাহিদাটা কেমন হওয়া উচিত। সৎভাবে বেঁচে থেকে আমরা মানুষের জন্য করে কতটুকু নিজের জন্য করতে পারবো, এবং এটা সামঞ্জস্যপূর্ণ কিনা। আপু যেটা একটা জিনিস একটু আগে বললেন, যে বাচ্চাটা চাওয়া মাত্রই কিন্তু পাচ্ছে, এবং এখনকার দেখলাম যে ক্লাস 5-6 এর বাচ্চার হাতেও কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্সটা আমি দিয়ে দিচ্ছি। এই বাচ্চার এইজ অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটাকে আমি দিচ্ছি কিনা, সেই বিষয়টা কিন্তু না খেলছে বাবা মারা খেয়াল করছে না, হয়তো বা তারা মনে করছে আচ্ছা দিয়ে দেই, আমি ব্যস্ত, বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু আসলে ভুল হচ্ছে। আমাদের এখন কেয়ারফুল হওয়ার সময়। আমরা দেখতে পাচ্ছি আমাদের, আপনি দেখলেন যে আমাদের রিসেন্ট একটা চেঞ্জ এসেছে আমাদের দেশে, একটা বিপ্লব হয়েছে, খুবই অ্যাপ্রিসিয়েট করি আমরা, যে ঠিক আছে আমাদের এতগুলো প্রাণের বিনিময়ে আমরা যদি স্বপ্নের বাংলাদেশ মানে পেয়েছি অনেক দিন পরে, কিন্তু তার সাথে আমরা আবার আরেকটা পিকচারও দেখছি, যে আগ্রাসী আচরণ, কিছু কিছু ছাত্ররা টিচারদেরকে জুতার মালা পরাচ্ছে, টিচারদেরকে মানে অসম্মান করছে, যেটা আমরা কোনোভাবে আমাদের কাম্য না। এটি একটি মানসিকভাবে সুস্থ সমাজের পরিচয় হতে পারে না। প্রথম ব্যাপারই হচ্ছে আমাদের সম্মান করা শিখতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি ভালো থাকবেন। একদমই। এবং আমার কাছে মনে হয় সাথে একটা জিনিস, যে আমাকে জানতে হবে যে কোথায় আমার থামতে হবে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, কোথায় থামতে হবে খুবই জরুরি। আপু, আমরা যেহেতু গ্রামীণ স্বাস্থ্য সেবার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আগে প্রসবজনিত জটিলতার কারণে অনেক মা কিন্তু মারা যেত, সেখানে মাতৃমৃত্যুর হার কিন্তু অনেকটাই কমে এসেছে, কিন্তু এবং এই যে পোস্টপার্টাম যে ডিপ্রেশনটা, সেই বিষয়টা নিয়ে যেহেতু মানুষ অ্যাওয়ার না, এবং আমরা জানি যে এটার পরবর্তী ফলশ্রুতি কিন্তু বাচ্চার উপরটা অনেক বেশি এফেক্ট করে, কারণ মা তো আর কারো কাছে ঝাড়তে পারছে না, সে বাচ্চার উপরই সে এটাকে হয়তো বা একটা। পরিবারের মানুষজনদের আসলে কি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন? আসলে যেটা বললেন যে পোস্টপার্টাম যে সময়টা, এই সময়টা আসলে খুবই সেন্সিটিভ। আপনি যে কোনো সমাজ মানে যে কোনো স্তরের কথাই বলেন না কেন, নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, আপনি দেখবেন যে আপনার আশেপাশে তাকালেও আপনি অনেককেই দেখবেন এই সমস্যায় ভুগছে। এবং আমার নিজের প্রেগনেন্সির পরেও কিন্তু আমি একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। তো আসলে একটা ব্যাপার আমাদের জন্য অনেক আমাদেরকে আলো দেখায়, সেটি হলো উপজেলা লেভেলগুলো বলেন বা প্রান্তিক পর্যায়ে বলেন, এখন কিন্তু ডাক্তার আছে সব জায়গায়, এবং এরকম সমস্যা নিয়ে যখন থাকে আমাদের যে গাইনি কনসালটেন্ট মোটামুটি সব জায়গাতেই আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে কাউন্সেলিং করে, এবং এটি প্রত্যেকটি ক্ষেত্রে, আমি এই প্রোগ্রামে আসার আগেও আমার গাইনি কনসালটেন্টের সাথে কথা বলছিলাম, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে
খুব সুন্দরভাবে ইভেন আমাদের মেডিকেল অফিসার যারা আছে তারাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত। একটা মা যখন আসে, মা প্রবলেমগুলো নিয়ে আসে, সেটি কিন্তু এই সেবাটুকু কিন্তু সে পায়। তবে যেটা বললেন যে পরিবার, যে শুধুমাত্র হাসপাতাল থেকে সেবা নিয়ে গেলেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায় না। এই ব্যাপারটা তার হাজবেন্ড, তার ফ্যামিলি, অনেক তাদেরকে জানতে হবে যে আসলে কিভাবে মাকে হ্যান্ডেল করতে হবে। এবং সেক্ষেত্রে আমি জানি যে কিছু কিছু বেসরকারি এনজিও আছে, তারাও কাজ করছে। এবং উঠান বৈঠক আপনি জানেন যে মাদেরকে নিয়ে, মাদের স্বাস্থ্য সেবার জন্য, বাচ্চাদেরকে নিয়ে, মানে বাচ্চার হেলথ নিয়ে, মার হেলথ নিয়ে আমরা কিন্তু উঠান বৈঠক করে থাকি বিভিন্ন বাসায় গিয়ে। তখন কিন্তু আমরা এগুলা নিয়েও কথা বলি যে একজন মা যখন প্রেগনেন্ট থাকে তাকে আপনারা কিভাবে ট্রিট করবেন, কিভাবে খাওয়া দিবেন, কিভাবে বিশ্রাম দিবেন, এবং প্রসব পরবর্তী মাকে আপনারা কিভাবে ট্রিট করবেন, কিভাবে বিষয়গুলো নিয়ে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। এবং এখন কিন্তু অনেকটুকু কমেছে, আগের চেয়ে অনেকখানি কমেছে। আপু, আমরা একটা শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে যদি একটু জানতে চাই, যেহেতু আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা বড় দায়িত্বে আছেন, কমিউনিটি লেভেলে বা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বা ওভারঅল যে আমরা স্বাস্থ্যের বিষয়টা বলছি সেটা পৌঁছে দেওয়ার জন্য সমন্বিত যে একটা উদ্যোগের প্রয়োজন, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এবং আসলে কি কি কৌশল গ্রহণ করা উচিত, একটু ছোট্ট করে যদি বলে শেষ করতেন। সমন্বিতভাবে কাজ না করলে আসলে আমরা এটার ফল পাবো না। কারণ আমাদের প্রথম থেকে আমি যে কথাটা বারবার বলে এসেছি যে আমাদের সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের কিছু অভাব তো রয়েছে, জনবলের অভাব বা দক্ষ বিশেষজ্ঞদের অভাব। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন এনজিও, আপনি জানেন ব্র্যাক কাজ করছে, সেফ কাজ করছে, অনেক এনজিও কাজ করছে। এবং আমরা যদি সরকারি, বেসরকারি, ইভেন বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় এবং আরও যারা বেসরকারি এনজিওগুলো আছে, সবাই মিলে যদি আমরা কাজ করি এবং আমরা একটা প্ল্যান করি যে কিভাবে আমরা জনগণের দোরগোড়ায় আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যে মেসেজগুলো আছে সেগুলো পৌঁছে দিব, সেগুলো আমরা পারবো। এবং এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হেল্প করবে আমাদের সোশ্যাল মিডিয়া, টিভি আছে, আপনি জানেন এখন মানুষ ফেসবুক ব্যবহার করছে। আমরা যদি ছোট ছোট ক্লিপিং, আমরা ভিডিও তৈরি করে যদি আমরা তাদের মধ্যে পৌঁছে দিতে পারি, আমরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, অনেক কিছু করে আমরা যদি বারবার এটা নিয়ে কথা বলি, তাহলে দেখবেন আসলে মানুষ সচেতন হবে। এবং যে স্টিগমাটা, মানসিক স্বাস্থ্যের সমস্যা মানে পাগল না বা মানে পাগল না, এটা যে কারো হতে পারে এবং এটা খুবই কিউরেবল। এটা একটু কথা, একটু থেরাপি, একটু চিকিৎসা পেলেই কিন্তু মানুষের কষ্টটা থেকে বের হয়ে আসতে পারে। এটা কোনো স্টিগমার জিনিস না। সো এই ব্যাপারটা থেকে যদি আমরা আমাদের সমাজকে বুঝাতে পারি যে আসলে ব্যাপারটা খুব সহজ, খুব স্বাভাবিক, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই একটা সুন্দর সুখী সমাজ গড়ে তুলতে পারবো, সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য, এবং আশা করছি দর্শকরা আজকের অনুষ্ঠান থেকে অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আরটিভিকে আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, গ্রামীণ জনপদে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সাধারণ মানুষ যদি স্বাস্থ্য সচেতন হয়, মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানতে শেখে, তাহলে হয়তো আত্মহত্যার হার অনেকটুকুই কমে আসবে এবং মানসিক সমস্যাগুলো অনেকটুকু কমে আসবে, রোগমুক্ত জীবনযাপন করতে পারবে, কমে আসবে মৃত্যুর হার। মন ভালো রেখে হেসে খেলে জীবনযাপন করতে পারবো আমরা সবাই। তাই আসুন সবাই মিলে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।